রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তেলবাহী ট্রেন লাইনচ্যুতে সিলেটের সঙ্গে যোগাযোগ বন্ধ, স্বাভাবিক হতে সময় লাগবে আরও। এবার ভোজ্য তেলের দাম নিয়ে নাভিশ্বাস, সপ্তাহের ব্যবধানে লিটারে বেড়েছে অন্তত ৫ টাকা। সেঞ্চুরির পর মিরাজের স্পিনে ২১৮ রানের লিড, টপ অর্ডারে টাইগারদের এলোমেলো ব্যাটিং। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বৃহস্পতিবার রাত ১২টা থেকে বন্ধ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। সকাল থেকে উদ্ধারকারী দুটি ট্রেন ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে, তবে চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার চট্টগ্রাম থেকে প্রায় ৩ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে একটি ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ১২টা নাগাদ ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ট্রেনের ৮টি ওয়াগন। এর মধ্যে ৭টি ওয়াগন উল্টে চারপাশে ছড়িয়ে পড়ে তেল। খবর পেয়ে স্থানীয় লোকজন হাঁড়ি পাতিল ও বালতি নিয়ে তেল সংগ্রহ করতে থাকেন। কিছু লোকজন আসছিল, ওইগুলি আমরা সরাই দিছি। আর আমরা আমাদের পুলিশ, রেলওয়ে পুলিশ, আরএনবি আছে, তারপরে সংশ্লিষ্ট ফেঞ্চুগঞ্জ থানার পুলিশও আছে। আমরা আইনশৃঙ্খলা নিরাপত্তা ডিউটি করতেছি। সকালে আখাউড়া থেকে আসে উদ্ধারকারী ট্রেন। দুর্ঘটনায় প্রায় ৩০০ মিটার রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় প্রয়োজন। সেই ব্রিজের উপরে যদি ফুল লোড পড়ে সেখানে ব্রিজের ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে আমরা আংশিকভাবে কাজ করতেছি। এই প্রথমটা উঠতে হয়তো সময় লাগতেছে, এটা উঠার পরে বাকি কাজগুলো হয়তো চলবে, ভালো মতোই হবে। তবে প্রথমটা উঠা না পর্যন্ত আমরা বলতে পারতেছি না। লাইনের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে দাবি স্থানীয়দের। প্রায়ই দেখি যে এখানে কাজ করা হয়, তাই যখন কাজ করা হয় নিশ্চয়ই এখানে কোনো গাফিলতি আছে, যার কারণে তো সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। বগি পরে দেখবেন স্লিপার একটা আছে আরেকটা নাই, কিছুখানে ওই যে আংটার মতো একটা আছে, তারপর বাকিগুলো নাই। যদি এখানে অতি দ্রুত এই কাজগুলো, রাস্তাগুলো ভালো হয় নাই, তাহলে যে কোনো সময় আরও বড় দুর্ঘটনার আমরা আশাতীত হতে পারি। গত বছরের সেপ্টেম্বরেও এই রুটে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। নারায়ণগঞ্জের সোনারগাঁয় দুই বাসের মাঝে চাপা পড়ে ৩ জন নিহত হয়েছেন। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুপুরে কাঁচপুর ব্রিজের নিচে ধীরগতির একটি বাসের পেছন দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ৩ পথচারী। এ সময় আরেকটি বাস দ্রুত গতিতে এসে তাদের ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে টাইলস মিস্ত্রি আবু সিদ্দিক ও অহিদুল ইসলামের বাড়ি রংপুর ও চাঁদপুরে এবং ব্যবসায়ী সজীব সরকারের বাড়ি কাঁচপুরে। দেশে ৯ মাসের মধ্যে সর্বনিম্ন করোনা রোগী শনাক্তের হার শুক্রবার ২.৭৯%। মৃত্যু হয়েছে আরও ৭ জনের, এর মধ্যে পুরুষ ৪ এবং নারী ৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৮,১৮২ জনের। ২০৬টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৫,৫৬৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৩৫ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,৩৭,৪৬৫ জনে। সুস্থ হয়েছেন আরও ৫০৭ জন। এ নিয়ে মোট সুস্থ ৪,৮২,৪২৪ জন। সারা দেশে করোনা টিকা দেয়া শুরু হচ্ছে রবিবার। সেজন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ২,৫২,০০০ ভ্যাকসিন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দক্ষিণ সিটি কর্পোরেশন পাচ্ছে শনিবার। এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত টিকার জন্য অনলাইনে আবেদন এসেছে ২ লাখ। ২ ধাপে এরই মধ্যে দেশে করোনার টিকা এসেছে ৭০ লাখ। ২৭ জানুয়ারি করোনা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সারা দেশে করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ের জেলা ইপিআই স্টোর থেকে
2,52,000 টিকা দেয়া হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে, যা এরই মধ্যে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে রোববার থেকে ঢাকা উত্তর সিটিতে শুরু হবে টিকাদান কর্মসূচি। রবিবার সকাল থেকে আমরা আমাদের 22টি সেন্টার মেডিকেল সেন্টার আছে এবং আমাদের 5টা হাসপাতাল আমাদের যে সেন্টার আছে সেগুলো থেকে আমরা একযোগে আমরা এই ভ্যাকসিন প্রয়োগ শুরু করব। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনার টিকা নিতে আগ্রহ বাড়াতে নিবন্ধন জটিলতা দূর করা প্রয়োজন, সেই সাথে ভীতি দূর করতে প্রয়োজন সঠিক প্রচারণারও। এই ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়া আমাদেরকে করতেই হবে, তবে সেটি যেন আরো সহজলভ্য করা যায় সে বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে। এটার জন্য কিন্তু আমাদের টিকাদান অভিযান যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেইভাবে সরকারকে যেমন দায়িত্ব পালন করতে হবে, সাধারণ মানুষ, বেসরকারি সংস্থা, সমাজসেবক এবং সমস্ত শ্রেণী পেশার মানুষকেও যারা নিবন্ধন করতে পারছেন না তাদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসতে হবে। আগে থেকে অনলাইনে নিবন্ধন করা না থাকলেও কেন্দ্রে নিবন্ধনের মাধ্যমে করোনার টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরপেক্ষ নির্বাচন দাবিতে ঢাকাসহ 5 নগরীতে 6টি সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। বিগত সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীদের উদ্যোগে হবে এই সমাবেশ। চট্টগ্রামে 13, বরিশালে 18, খুলনায় 27 এবং রাজশাহীতে 1 মার্চ সমাবেশ করবে বিএনপি। আর ঢাকা উত্তর সিটিতে 3 ও দক্ষিণ সিটিতে সমাবেশ 4 মার্চ। সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থীরা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। পুরো জাতি দেখছে, তা আমি সামনের দিনগুলো নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। আসলে আমরা ভোটাধিকারের জন্য আমরা কথা বলতে কর্মীকে সেই সময় মাঠে দেখা যায়নি। গণতান্ত্রিক অধিকার হিসেবে আমরা আমাদের সমাবেশ করতে চাই। কাজেই আমরা ইনশাল্লাহ আমরা সমস্ত জায়গাগুলোতে জনগণকে আমরা আমাদের এই বিষয়গুলো তুলে ধরবো যে সরকার কিভাবে একটি নির্বাচন কমিশন আজ্ঞাবহ হয় এবং কিভাবে এই সরকারের অধীনে যে কোনো নির্বাচন করা উচিত নয়। সেজন্য আমরা বলবো যে আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে ভোট চাই। নিরপেক্ষ ভোটের দাবিতে বিএনপির সমাবেশের ডাক শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের ষড়যন্ত্র বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে মন্তব্য করেন তিনি। বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিকে আওয়ামী লীগ স্বাগত জানায়, তবে সহিংসতা হলে জনগণকে সঙ্গে নিয়ে শক্ত হাতে তা দমন করা হবে। বিএনপি কোটি টাকায় লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলেও অভিযোগ ওবায়দুল কাদেরের। এ সময় বিএনপিকে জনগণের জন্য রাজনীতি করার আহ্বানও জানান তিনি। লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আমরা বিএনপিকে অপরাজনীতি পরিহার করে জস্তানে অনিয়ম দুর্নীতি রুখতে পথকে তারা আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়েছে বারবার। বুঝতে পেরেছে নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের ভোট দেবে না, পারবে না ক্ষমতায় আসতে। এটা বুঝতে পেরেই তারা বেছে নিয়েছে ষড়যন্ত্রের পথ। মিরপুরের পল্লবীতে চালানো উচ্ছেদ অভিযানে কোনো ফল আসেনি। 15 দিন না পেরোতেই আবারও ফিরেছে দখলদার। বসানো হয়েছে অস্থায়ী দোকান। তবে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, দখলদারদের আবারও উচ্ছেদ করা হবে। গেল 21 থেকে 23 জানুয়ারি মিরপুরের পল্লবীতে রাস্তা দখল করে গড়ে তোলা বহুতল ভবনসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় মেয়র আতিকুল ইসলাম জানিয়েছিলেন, এই জায়গায় 60 থেকে 75 ফুট চওড়া রাস্তা হবে। উচ্ছেদের পর থাকবে নজরদারি। অবৈধদের বিরুদ্ধে জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্সও কিন্তু আমরা শুরু করেছি। 15 দিন পরের চিত্র এটি। উচ্ছেদ করা জায়গাতে আবারও বসানো হচ্ছে দোকানপাট। প্রতিদিনই বাড়ছে দখলের পরিমাণ। স্থানীয়রা বলছেন, প্রথমে বসানো হয় অস্থায়ী দোকান, এরপর নজরদারি না থাকার সুযোগে তা চলে যায় স্থায়ী দখলে। সিটি কর্পোরেশন তো আর আমরা দেখি নাই, ভাঙার পরে আর আসে নাই, আর দেখিও নাই, মানে ওই ভাঙা দেওয়ার পরে। অবশ্যই নাই, সেরকম কোনো নজরদারি আমাদের চোখে পড়েনি। এখানে যারা স্থানীয় নেতা তারা সবাই মিলে ঝুলে একটা করে ফেলে, আবার ওটাই সিন্ডিকেট হয়ে যায়। অবৈধ দখলদাররাও বলছেন, উচ্ছেদের পর সেখানে যাননি ডিএনসিসির কোনো কর্মী, যে কারণে অনেকটা নিরাপদেই চালিয়ে যাচ্ছেন ব্যবসা। উচ্ছেদের পর এমনি নিজেরাই বলছে আর কি, আমাদের যেহেতু ক্ষয়ক্ষতি হয়েছে, মালগুলো আছে বিক্রি করার জন্য।
আলোচনা করা হয় না, এমনি বসছি আর কি। যে মালটাল ছিল ওই জন্য এটা বিক্রি করার জন্য বললাম না যে কোনো রকম পেট চালানোর জন্য বসা হয়েছে আর কি। বলা অন্তত আপাতত বেচি। পল্লবীর দখলমুক্ত হওয়া এলাকাটির কাউন্সিলর আব্দুর রউফ নান্নু, কয়েকশো গজ দূরেই তার কার্যালয়। এরই মধ্যে ওই জায়গা আবার দখল হলেও কোনো পদক্ষেপ নেই তার। তবে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, পল্লবীতে রাস্তা নির্মাণের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। দখলদারদের বিরুদ্ধে আবারও অভিযান চালানো হবে। দখল যদি হয়ে থাকে তাইলে আমরা সেটা আবার উচ্ছেদ করব। আমার রাস্তার উপরে দখল করা, কাউকে আবার পুনরায় দখল করার সুযোগ নেই। আপনি জানেন যে আমাদের নগরবাসীর সুবিধার জন্য আমরা এই কাজগুলো করি। এদিকে উচ্ছেদ করায় আপিল বিভাগে মেয়র আতিকুল ইসলাম সহ ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে ঊর্ধ্বভাষী যুব ছাত্র আন্দোলন। তবে ডিএনসিসি জানিয়েছে বিহারি ক্যাম্প থেকে কাউকে উচ্ছেদ করা হয়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে বেড়েই চলেছে ভোজ্য তেলের দাম। এক সপ্তাহের ব্যবধানে আবারও লিটারে বেড়েছে ৫ টাকা। ৫ লিটার বোতলজাত তেল বিক্রি হচ্ছে ৬২০ টাকারও বেশি। এদিকে আমদানির চাল আসার পরও কমছে না চালের দাম। ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে ক্রেতা সমাগমের পাশাপাশি পণ্যের সরবরাহ থাকে বেশি। তবে সবার নজর আলাদাভাবে ভোজ্য তেলের প্রতি। কয়েক মাস তেলের বাজার নিয়ন্ত্রণহীন। গত সপ্তাহে প্রতি লিটার বোতলজাত তেল ১২৫ টাকায় বিক্রি হলেও এখন তা ১৩০ টাকা। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বেঁধে দিয়েছে ৬২০ থেকে ৬৩০ টাকা। টিসিবির হিসেবে গত ৫ মাসে দাম বেড়েছে লিটারে প্রায় ৩০ টাকা। তেল কিনতে গিয়ে বিপাকে তাই ভোক্তারা। সব ক্ষেত্রে হিসাব করলে ওই যে আমাকে সব কিছুই মেনটেন করাটা একটু দুঃসাধ্য অবশ্যই। আগে মানুষের যে হিসাবপাতি ছিল সেই তুলনায় মনে করে এখন যে বাজার দর, তাতে মানুষের চলাফেরা যেটা হিমশিম পাবে আর কি। তেলের দাম সেই তুলনায় অনেক বেশি আর কি, বাজারের দর একটু বেশি। তেলের দাম নিয়ন্ত্রণে এখনই সঠিক তদারকির আহ্বান ক্র্যাবের। এখন দেশে যে মজুদ আছে রিফাইনাররা এই ভোজ্য তেল অনেক আগে আমদানি করেছে কম দাম, কিন্তু আমরা সবসময় লক্ষ্য করছি যে ভোজ্য তেলের বাজার গুটি কয়েক ব্যবসায়ী নিয়ন্ত্রণ করে এবং এই গুটি কয়েক ব্যবসায়ী ৪-৫টা রিফাইন করে বিক্রি করে। এদিকে চাল আমদানি হলেও সুফল নেই বাজারে। এখনো চড়া দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ছে। সূচি সহ শীর্ষ নেতাদের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে নিরাপত্তা পরিষদ। গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই অবস্থায়ও বিক্ষোভ দমাতে কঠোর সেনাবাহিনী। এই পর্যন্ত আটক ৩০ জন। তৃতীয় দিনের মতো শুক্রবার সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ হয়েছে মিয়ানমারে। ইয়াঙ্গুন মান্দেলেতে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা। এ সময় আটক করা হয় অনেককে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আটককৃতদের মধ্যে অনেক কিশোর রয়েছে। এর আগে মিয়ানমারের নেত্রী অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির আরেক শীর্ষ নেতা উইনতেইনকে আটক করে সেনাবাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে ইয়াঙ্গুনের বাসা থেকে আটকের পর বর্তমানে পুলিশ হেফাজতে আছেন বলে জানিয়েছে এনএলডি। সেনা অভ্যুত্থানকে কেন্দ্র করে মিয়ানমার সেনাবাহিনীর ওপর ক্রমেই বাড়ছে আন্তর্জাতিক চাপ। বৃহস্পতিবার সূচি সহ শীর্ষ নেতাদের মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে সরাসরি সেনা অভ্যুত্থানের কথা উল্লেখ না করলেও মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। আবারও গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মিয়ানমারের ওপর নতুন করে অবরোধ আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এদিকে মিয়ানমার ইস্যুতে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকের পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে 4 উইকেট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এমনই দুর্দান্ত নৈপুণ্য মেহেদী মিরাজের। তবে এরপরও স্বস্তিতে নেই বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 47 রানে হারিয়েছে 3 উইকেট। দিন শেষে লিড 218 রানের।
তৃতীয় দিনের শুরুতেই দুঃসংবাদ সাকিবের চোটে, তবে স্পিন আক্রমণের নেতার ঘাটতি প্রথম সেশনে বুঝতে দেয়নি তাইজুল মিরাজ নাইম ত্রয়ী। পরিসংখ্যান অনুযায়ী জহুর আহমেদের তখনও সময় হয়নি স্পিন উৎসবের, কিন্তু তৃতীয় দিনের প্রথম বলেই ভিন্ন কিছুর ইঙ্গিত তাইজুলের। দুর্দান্ত টার্নে হলো বোনারের অভিষেক মাটি। ব্রাথওয়েটের প্রতিরোধ যেই অবিশ্বাস্য ডেলিভারিতে ভাঙলেন নাইম, তা অনায়াসে ঢুকে পড়বে যে কোনো ক্রিকেট টিউটোরিয়ালে। অভিষেকে কাইল মেয়ার্সের মন্ত্র পাল্টা আক্রমণে দারুণ লেংথ ভ্যারিয়েশনে তার প্রতিরোধ ভেঙেছেন মিরাজ। এরপর দ্বিতীয় সেশনে রূপ পাল্টালো উইকেট। সহজ হয়ে আসা ট্র্যাকে অতিথিদের পথ দেখান ব্ল্যাকউড জশুয়া জুটি। ষষ্ঠ উইকেটে দুজনের ৯৯ রানের পার্টনারশিপ। প্রায় নির্বিঘ্ন হয়ে যাওয়া দ্বিতীয় সেশনের শেষ ভাগে আবারও স্পিন চমক। নাইম মিরাজের ঘূর্ণিতে ৩ বলের ব্যবধানে ফিরলেন জশুয়া ও ব্ল্যাকউড। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে এরপর রোজ কর্নওয়ালকে তুলে নিয়ে সেঞ্চুরির পর ৪ উইকেটের কীর্তি মিরাজের। ১৭১ লিড উপভোগ্য হল না কর্নওয়াল ঘূর্ণিতে। নতুন বলে তার বোলিং বৈচিত্র্যে ঘরে মাঠে তামিমের হতাশা। ৩-এ নেমে শান্তর আরেক দফা সুযোগের অপচয়। ৪২ বলে ৫ রান। অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক ছিল সাদমানের, কিন্তু গ্যাব্রিয়েলের বাউন্সারে থামলো সেই প্রতিরোধ। মুমিনুল মুশফিকের অবিচ্ছিন্ন ১৩ রানের জুটিতে আবারও লড়াইয়ে ফেরে স্বাগতিকেরা। তৃতীয় দিনে একটু একটু করে ভয়ঙ্কর হয়েছে উইকেট। অবস্থা দৃষ্টে মহা গুরুত্বপূর্ণ চতুর্থ দিনের প্রথম সেশন। কর্নওয়াল হুমকি সামলে কি যথেষ্ট লিড নিতে পারবে টাইগাররা? সবকিছু পরিষ্কার হয়ে যাবে প্রথম ২ ঘন্টায়। ৪ স্পিনারের কৌশল শেষ পর্যন্ত শাপেবর হলো। স্পিনার সাকিবের ঘাটতি বুঝতে দেননি মিরাজ তাইজুল নাইম মিলে। চতুর্থ দিনে চ্যালেঞ্জ ব্যাটসম্যানদের সামনে। ব্যাটসম্যান সাকিবকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সেই প্রেক্ষাপটে বাড়তি আলো মেহেদী মিরাজের উপর। ব্যাটে বলে ব্যবধান গড়ে দেওয়ার সামর্থ্যটা যে ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন চট্টগ্রাম টেস্টে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। শীত শেষ না হতেই রাজধানীতে বসন্তের বার্তা। গেরুয়া পলাশে অপরূপ সাজ নগরীর। অরণ্যের অগ্নিকিংসুক রূপ দেখতে ভিড় করছেন নগরবাসী। বসন্ত বাতাসে সুরভিনয় গেরুয়া রং নিয়ে হাজির পলাশ। কারওয়ান বাজার থেকে হাতির ঝিলে প্রবেশ মুখে পলাশের বাগান। সারি বেঁধে দাঁড়িয়ে থাকা গাছে আগুন রঙা ফুল। বাঘের নখের মতো পাপড়ির আড়ালে পাখিদের খুনসুটি। ঝরা পাতার ন্যাড়া ডালে লাল কমলা পলাশের রূপ দেখে থমকে যায় পথিক। ফাগুনের উতলা বাতাসে থোকায় থোকায় দুলতে থাকা ফুল হাতছানি দিয়ে ডাকে নগরবাসীকে। তাই পলাশ দেখতে হাতির ঝিল, রমনা, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হয়ে উঠেছে ভালো লাগার আশ্রয়। পলাশ ফুলটা ঢাকা শহরে এখন নেই বললেই চলে। যারা আমরা আগে দেখেছি চিনি, তারা হয়তো বা পলাশ ফুলের গাছটা দেখলে বুঝতে পারি হ্যাঁ এটা পলাশ ফুল। যে নতুন জেনারেশন হয়তো জানবেও না, হয়তো আমরা যারা জানি আমাদের কাছে শুনে বলবে হ্যাঁ চিনবে। পলাশ মানেই প্রফুল্ল। যখনই পলাশ ফুল দেখি তখন মনে হয় বসন্ত আসলে আমাদেরকে হাতছানি দিচ্ছে এবং মনটাই আসলে ভরে যায়। সাধারণত মধ্য ফেব্রুয়ারি থেকে পলাশ ফোটে, তবে এবছর পৌষের শেষে হঠাৎ ঠান্ডা কমে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ফুটতে শুরু করেছে ফুল। গবেষকেরা বলছেন প্রকৃতি থেকে বিলুপ্তির মুখে পলাশ। গাঢ় রঙের কারণে এই ফুল থেকে প্রাকৃতিক রং সংগ্রহ করা সম্ভব। এটা একটা অর্নামেন্টাল প্ল্যান্ট, পাশাপাশি এটা ওষুধি বৃক্ষ এবং পলাশের যে কালার সেটাকে আমরা ন্যাচারাল কালার হিসেবে আমরা যদি আইসোলেট করতে পারি, সেটা আমাদের বিভিন্ন যে খাদ্যদ্রব্য এবং আমাদের পানীয় সেখানে ইউজ করা যেতে পারত। পলাশকে বলা হয় অরণ্যের অগ্নিকিংসু। শীতের রুক্ষতা সরতে থাকলে আগেভাগে বসন্তের বার্তা নিয়ে হাজির হয় পলাশ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।